লাঙ্গলবন্দে উৎসব আয়োজনে শুরু হয়েছে 2 দিনের মহা অষ্টমীর স্নানোৎসব। পাপ মোচনের আশায় লাখো পুণ্যার্থীরা অংশ নিচ্ছেন। 9 দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। কর্মের টানে ট্রেনে, বাসে, লঞ্চে ফিরছে নগরবাসী। সদরঘাটে উপচে পড়া ভিড়। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, সংস্কারের নামে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি। গাজা ইসরায়েলের হামলা চলছেই। একদিনের বিমান হামলায় নিহত অন্তত 86 জন, আহত হয়েছে আরও 287 জন। বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর পর দেশে বিদেশে হু হু করে বাড়ছে হামজা চৌধুরীর জনপ্রিয়তা। দর্শক স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি কানিজ লাবণী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী পূর্ণ স্নান শুরু হয়েছে। শুক্রবার রাত 2টা থেকে শুরু হয় পূর্ণ স্নান। লগ্ন শুরুর পরপরই স্নানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদে। স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আমপাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে নদের জলে তর্পণ করছেন তারা। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে লাখ লাখ পুণ্যার্থীর আগমন ঘটেছে। পুণ্যার্থীরা এবার 20টি ঘাটে স্নানে অংশ নেবেন। প্রথমবারের মতো এবারের স্নানোৎসবে ড্রোন থাকছে। নিরাপত্তার জন্য 50 জন সেনা সদস্য, 1442 জন পুলিশ, 471 জন আনসার, নৌ পুলিশ 64 জন সহ কোস্টগার্ড ও হাইওয়ে পুলিশের একটি করে টিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিভিন্ন স্থানে বসানো হয়েছে 7টি ওয়াচ টাওয়ার, 70টির অধিক সিসিটিভি ক্যামেরা। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর কোন কোন দেশ থেকে ভক্তরা এসেছেন, কি সার্বিক পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন? লাবণী, আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত ভারত, নেপাল এবং ভুটান থেকে অনেক সহস্রাধিক পুণ্যার্থী এই নারায়ণগঞ্জে এসেছেন স্নান করতে। অষ্টমী যে ঘাটে যে স্নানটা আছে, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য হিন্দু ধর্মাবলম্বীদের এইখানে এই স্নানটা, এই গঙ্গা যে স্নানটা আছে ব্রহ্মপুত্রের মধ্যে, এটা আমি যদি একটু দেখাই আপনাকে, লক্ষাধিক লোকের পদচারণায় এই নাঙ্গলবন্দ জায়গাটা একেবারেই লোকারণ্য। যথেষ্ট প্রশাসনের ব্যবস্থাপনা আমরা দেখেছি। আপনাকে যদি একটু বলি যে শুধুমাত্র চতুর্দিকে নিরাপত্তার জন্য 1400-র উপরে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর একটি ক্যাম্প স্থাপন থেকে শুরু করে আপনার মেডিকেল ক্যাম্প, মোবাইল কোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে এই তীর্থস্থানে যারা আসছেন নাঙ্গলবন্দে, এখানে যাতে তাদের কোনো প্রকার সমস্যা না হয়, কোনো প্রকার আইন শৃঙ্খলা জনিত প্রবলেমে না পড়ে। তবে এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই আয়োজনে অত্যন্ত খুশি, কারণ তারা তাদের চাওয়ারও বেশি নিরাপত্তা তারা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মহিলারা আমাদেরকে একটু দুঃখ করে অনেকটা বলেছেন, আক্ষেপ করে, যে তাদের গোসল করার পরে কাপড় চেঞ্জ করার যে ব্যবস্থাগুলো ছিল, কাপড় সেই জায়গাটা একটু সুন্দরভাবে নেই, তারপরে স্যানিটেশন ব্যবস্থা একটু অপ্রতুল রয়েছে। এই সামগ্রিকভাবে যদি সামান্য কিছু ঘাটতি থাকার পরেও সামগ্রিক ব্যবস্থাপনাটা অত্যন্ত সুন্দর এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা তো ঘটেই নেই, বরং ভলেন্টিয়াররা যেভাবে কাজ করছে, আমি যদি আপনি একটু দেখাই স্নান ঘাটটা, এখান থেকে মূলত এরকম 20টা স্নান ঘাট আছে যেখানে তারা স্নান করছে এবং তারা এখান থেকে ভক্তরা প্রসাদ নিচ্ছেন, পূজা অর্চনার মাধ্যমে আজকে আনন্দ ঘন এই দিনটি তারা পার করছেন। তো এখন আপনাকে লাবণী যে বিষয়টা বলতে হয় যে কিছুক্ষণ পর স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন এই সার্বিক ব্যবস্থাপনা দেখার জন্য, আসবেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে আপনার জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা অলরেডি চলে এসেছেন এবং তারা মনিটরিং এর মধ্যে রেখেছেন। তো লাবণী, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, পরবর্তীতে আপনার আপডেট আমরা জানিয়ে দেব।
হাবিবুর, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে আজ যাত্রী চাপ বেড়েছে। ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে খুলছে অফিস, আদালত সহ ব্যাংক, এছাড়া খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। তাই কমলাপুরে সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের বেশ চাপ দেখা গেছে। এবার মোট 120টি আন্তনগর ও 5টি বিশেষ ট্রেন দিয়ে যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে ঈদের ষষ্ঠ দিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককে। কর্মব্যস্ততার কারণে ঈদের সময় করে উঠতে না পারায় দেরিতে হলেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে বাড়ি যাচ্ছেন তারা। দর্শক, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, কমলাপুরে ঢাকা ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ট্রেন কি নির্দিষ্ট সময়ে পৌঁছেছে কিনা? যাত্রীরা এখন পর্যন্ত কোনো অব্যবস্থাপনার অভিযোগ দিয়েছে কিনা জানাবেন। দেখুন, শুরু থেকেই কিন্তু আমরা একটি খবর সবসময় পাচ্ছিলাম যে এবছরের ঈদ যাত্রা এবং ফিরতি পথে তেমন ভোগান্তি আসলে মোটা দাগে হয়েছে সেটি বলা যায় না। আজকেও পরিস্থিতি সেমন। আজকে জানেন যে ষষ্ঠ দিন, তারপরেও আমরা দেখছি প্রচুর মানুষ ঢাকায় কিন্তু ফিরছে, কর্মস্থলে তারা ফিরছেন। যারাই ফিরছেন তাদের কাছ থেকে তাদের এই রেল কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনার বিষয়টা আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা তেমন বড় কোনো অভিযোগ মোটা দাগে আমরা পাইনি। যেটি সবসময় একটি অভিযোগ পাওয়া যায় যে ঈদের সময় আসন সংকটে, যাত্রীর চাইতে আসন সংকট হয়ে যায়, সেই সংকটের অভিযোগ যাত্রীরা করেছেন। এছাড়া আর বড় কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত করতে দেখিনি। তবে সকাল থেকে প্রায় 20টিরও অধিক ট্রেন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় এখানে পৌঁছতে পেরেছে। ভোগান্তি কিছুটা হচ্ছে, আপনি যেমনটি বলছিলেন যে এখনও বেশ কিছু মানুষ আমরা লক্ষ্য করছি যারা ঈদের ছুটি ঈদের পরে পেয়েছেন, নানান কারণে কর্মব্যস্ততার কারণে অনেকেই ঈদের পরে ছুটি পান, সেই মানুষগুলো এখনও ঢাকার বাইরে যাচ্ছেন। আরও একটি বড় অংশ রয়েছে, যেহেতু এখনও সরকারি আজকেই ছুটির শেষ দিন, আমরা দেখছি বেশ কিছু মানুষকে দেখলাম যারা ঢাকার বাইরে যাচ্ছেন, যারা ঈদের ছুটি নিয়েই কিন্তু বাইরে ঘুরতে যাচ্ছেন। তারাও বলছিলেন যে এবার অনলাইনে টিকিট প্রাপ্তি সহ স্টেশনের যে ব্যবস্থাপনা, সব জায়গায় তারা মোটামুটি সন্তুষ্ট। তবে যারাই ঢাকা ছেড়ে এখন যাচ্ছেন, এই যাত্রীদের একটু ভোগান্তি হয়েছে। সকালে রংপুর, দেওয়ানগঞ্জ সহ বেশ 2-3টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, যদিও সেটি খুব বেশি নয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো এরকম দেরিও হয়েছে। যাত্রীরা তবুও সেরকম মানে একেবারে যে অস্বস্তি নিয়ে সেরকম কোনো অভিযোগ করেননি। তারা বলছিলেন যে সকল ধরনের ব্যবস্থাপনা যেহেতু একটু ভালো, ট্রেনের আসন বাড়ানো নিয়ে তাদের একটি বড় দাবি। যেহেতু প্রত্যেক বছরই ঈদের সময় এই সিট যাত্রীর চাইতে আসন সংখ্যা কম হয়ে যায়, তাদের একটি বড় দাবি রয়েছে। আগামী ঈদ কেন্দ্র করে আগামী ঈদের আগে যেন এরকম প্রস্তুতি রাখা হয়, যেন আসন সংকটে যাত্রীদের পড়তে না হয়। সেই এইরকম এই ছোটোখাটো 2-1টি অভিযোগ ছাড়া মোটা দাগে আর বড় কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। আজকের যাত্রা এখন পর্যন্ত বেশ নির্বিঘ্নেই নগরবাসী ফিরতে পারছে। রহিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজ কিন্তু ঢাকায় ফিরছে মানুষ। যেহেতু কাল থেকে অফিস, আদালত সব শুরু হয়ে যাচ্ছে, কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদ শেষে কাজে ফেরার যাত্রায় নানা বিড়ম্বনার অভিযোগ করেছেন দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীরা। তারা জানান, ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠা, ডেকের সিট বিক্রি, কেবিনের টিকিট সংকট সহ শত ঝক্কি রয়েছে। আর এসব দুর্ভোগ দেখারও কেউ নেই। বিধান সরকারের প্রতিবেদন।
বরিশাল নদীবন্দরে প্রবেশের প্রধান দ্বার বন্ধ। খোলা দ্বারে নির্মাণ সামগ্রী থাকায় শুরুতেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। একইভাবে পন্টনের জায়গা না পেয়ে আরেক লঞ্চের পিছনে নোঙর করা লঞ্চে যাত্রীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে। এই বালিতে আসতে পারি না, এর জন্য বালিতে বাইতে পড়ে গেছে। বালুপাড়ায় আমরা যখন লঞ্চে উঠতেছি যাইতেছি এবং আসার টাইম এরকমই ছিল। ভয় তো লাগলেন, কিছু করার নাই আমাদের, ঢাকা তো যেতে হবে। আর লঞ্চে উঠেই ডেক যাত্রীদের আরেক দফা বিড়ম্বনা পোহাতে হয়, কারণ লঞ্চ স্টাফদের বিছানো তোষকের জায়গা কিনতে হচ্ছে 3 থেকে 500 টাকায়। এটা লঞ্চের স্টাফরা এই তোষকটা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিছিয়ে রেখেছে, এদের কাছ থেকে আমি 300 টাকায় এই তোষকটা কিনে নিয়েছি। অন্য জায়গা খুঁজতেছি, এই জন্য হারা 400-500 টাকা চাইতেছি, 300 টাকা বলছি, দিচ্ছে না। খালি যে জায়গাগুলো আছে না ডেকের, ওরা বিছানা বিছায় রাখছে, 500 টাকা যাচ্ছে। ঈদে বাড়তি কামাইয়ের জন্য এই সিট বিক্রি, যা অকপটে স্বীকার করে লঞ্চ স্টাফরা। তবে অসাধু এই স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন লঞ্চের সুপারভাইজার। তোষক 4-5 দেওয়া থাকে, ঠিক আছে, 400 টাকা 300 টাকা 200 টাকা যে সময় যা লই পারি। তাকে লঞ্চ থেকে নামাই দেওয়া হবে। যদি সিট বেচে বা তোষক বিক্রি করে, যে কেউ বেচতে যে স্টাফ হোক। এখানে বার্ডিং করার জায়গা আছে 4টা লঞ্চের, অতিরিক্ত 5টা, সেখানে আজকে 10টা লঞ্চ এই ঘাটে। বরিশাল নদীবন্দর পরিদর্শনে আসা বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলেন, লঞ্চ স্টাফ বা মালিকরা নিয়মের কথা শুনতে চায় না, তারপরও তারা মনিটরিং করছেন। লঞ্চ মালিকরা বা লঞ্চের কর্মচারীরা সবসময় কথা শুনতে চায় না। তো আমরা এটা জানার পরই আপনারা বলেন বা আমাদের ভিজিলেন্স টিম আছে, পোর্ট অফিসারের রুমে আমাদের মনিটর আছে, ভিডিও ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা, আমরা জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। ঈদের পর কাজে ফিরতে বরিশাল ঢাকা নদীপথে প্রতিদিন 10টি করে লঞ্চ চলাচল করছে। বিধান সরকার, 71, বরিশাল। সড়কপথেও পুরো দমে নগরীতে ফিরতে শুরু করেছে নারীর টানে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরে ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে নেই যাত্রীদের চিরচেনা সেই উপচে পড়া ভিড়। কেউ কেউ যানজট আর ভোগান্তি এড়াতে আগেই ঢাকায় চলে এসেছেন। ধাপে ধাপে আসার কারণে সড়কে যানবাহনের চাপ নেই, আর তাই উপচে পড়া ভিড়ও নেই। মহাসড়কে যানজট না থাকায় এবারের ঈদ যাত্রা অনেক স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। এদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। যারা ঢাকার বাইরে থেকে ঈদের ছুটিতে পরিবারের কাছে এসেছেন, তারাই মূলত আজ নগরী ছাড়ছেন। দর্শক, সড়কপথের আরও খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, বাস টার্মিনালে ঢাকা ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন? আর আমরা যতটুকু বলছিলাম দর্শকদের এবার আসলে তেমন কোনো অস্বস্তি নেই যাত্রা পথে। যাত্রীরা কি বলছেন এই বিষয় নিয়ে জানাবেন। লাবণী, আসলে যেমনটি বলছিলেন যে যাত্রীদের কিন্তু আসলেই তেমন কোনো অভিযোগ নেই ঢাকায় ফেরা কিংবা যাত্রাপথ নিয়ে। তারা বলছেন যে তার নির্ধারিত যে সময়, সে সময়ের অনেক আগেই কিন্তু মোটামুটি তারা বলছেন যে তারা ঢাকায় পৌঁছে গেছেন, এবং যেখানে 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা লাগতো, সেখানে তারা বলছেন যে 2.5 ঘন্টা কিংবা 2.25 ঘন্টার মধ্যেই কিন্তু আসলে তারা ঢাকায় পৌঁছে গেছেন। একটু যদি দেখাই, আমি এখন আছি ঢাকা থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, অর্থাৎ যেমনটি দেখছি যে রাস্তার এক লেন দিয়ে যেমন ঢাকার বাইরে থেকে ঈদের ছুটিতে যারা বাড়িতে গিয়েছিলেন, নারীর টানে বাড়িতে ফেরা মানুষজন কিন্তু এখন আবারও রাজধানীতে ফিরছেন, কেননা আগামীকাল থেকে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ধরনের অফিস আদালত খোলা থাকবে, যার কারণে আজকে কিন্তু ছুটির শেষ দিন, এবং এই ছুটির শেষ দিন উপলক্ষে কিন্তু অনেকে একটু লম্বা ছুটি কাটিয়ে তারা আজকে ফিরছেন। এজন্য কিন্তু দেখা যাচ্ছে যে আসলে রাস্তায় কিন্তু একটু বাড়তি চাপ হওয়ার কথা ছিল। তবে যাত্রীরা বলছেন যে রাস্তায় তাদের যে চাপ, সেটি কিন্তু আসলে বেশি থাকলেও কিন্তু রাস্তায় কোনো ধরনের যানজট কিংবা কোনো ধরনের ভোগান্তি সেটি কিন্তু তাদের চোখে পড়েনি। তবে তারা একটি বিষয় অভিযোগ করেছেন, সেটি হলো ভাড়া নিয়ে। তারা বলছেন যে অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া কিংবা অনেক ক্ষেত্রে যে ভাড়া তারা সাধারণত দেন, তার ডাবল ভাড়া দিয়ে তারা এসেছেন। এই জন্য কিন্তু তারা আসলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং তারা বলছেন যে আসলে গত কয়েক বছরের তুলনায় কিন্তু সবচেয়ে স্বস্তির এবং আরামদায়ক ঈদ এবং ঈদ যাত্রা
এবারই কিন্তু তারা সাক্ষী হলেন সেই সবচেয়ে স্বস্তি এবং আরামদায়ক ঈদ যাত্রার। তবে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আর রাজধানী থেকে তেমন কেউই ঢাকার বাইরে যাচ্ছেন না। অর্থাৎ আজকে এর গতকাল পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে ঈদে যারা ঢাকায় এসেছিলেন তারা অনেকে ঢাকার বাইরে চলে যাচ্ছেন, কিংবা অনেকে যারা ঈদে ঢাকায় ছিলেন কিংবা ঈদের ছুটিতে যারা বাইরে যাচ্ছিলেন তারা কিন্তু তেমন আজকে আর তেমন চিত্র চোখে পড়ছে না। দূরপাল্লার যেসব বাস ঢাকা ছাড়ছে সেগুলোতে আমরা দেখছি অনেকটা ফাঁকা অবস্থায় কিন্তু তাদের ঢাকা ছাড়তে হচ্ছে। অন্যদিকে যেসব বাস আমরা দেখছি যে আসলে ঢাকার দূরপাল্লার বাস বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসছে, বিশেষ করে টেকনিক্যাল এবং গাবতলীতে আমরা যেমনটি দেখছি যে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যেসব বাসগুলো ঢাকায় আসছে সেগুলোতে কিন্তু যাত্রী চাপ আছে। কোনো সিটি বলা যায় যে আসলে ফাঁকা ছিল না। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে সব পরিবহন সংশ্লিষ্টরা যেমন বলছেন যে সময় যত গড়াবে আজকে এই যানবাহনের চাপ সাথে এই যে যাত্রীদের চাপ সেটি আরো বাড়বে। তো সময় পরের বুলেটিনে হয়তো বা আরো বিস্তারিত জানাতে পারবো যে যাত্রী চাপ আসলে কিরকম বাড়লো। লাবণী। নিবিড়, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সড়কপথে পুরো দমে নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ তাদের ঈদ উদযাপন শেষে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংস্কারের নামে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। ৭১কে তারা জানান, ঐকমত্যের ভিত্তিতে বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে তা যেন কোনোভাবে জনগণের বিপক্ষে না যায়। নেতারা আরও অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগের সাথে আপোষ করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। শফিকুল হকের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ঐক্যমত্য কমিশনের মেয়াদ ৬ মাস। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব এবং মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে কমিশন। নির্ধারণ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। সংলাপও হয়েছে বেশ কটি দলের সঙ্গে। অপেক্ষায় রয়েছে বড় দলগুলো, যাদের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র প্রস্তুত হওয়ার কথা। এ নিয়ে বিএনপি নীতি নির্ধারকরা জানান, আইনি বৈধতা নিয়ে একটি টেকসই সংস্কার করতে নির্বাচনের বিকল্প নেই এবং এই সংস্কার হতে হবে অবশ্যই ঐক্যমত্যের ভিত্তিতে। বর্তমানের বাংলাদেশে আমাদের কি প্রয়োজন? প্রয়োজন হলো একটি সংসদ, যেই সংসদ আইন প্রণয়ন করবে, যেই সংসদ সংবিধান সংশোধন করবে। বাংলাদেশে বর্তমানে যে সংস্কার প্রয়োজন বিভিন্ন সেক্টরে, এগুলো কিন্তু এদের পক্ষে 6 মাসে বা একটা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না, চলমান হতে হবে। ঐক্যমত্যের ভিত্তিতে যদি হয় ভালো, নাহলে তো আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতি এগিয়ে যাবো। আমরা সংস্কার যেটাই হবে এটা তো পাস করতে হবে, তাই না? এটা আপনি আর আমি বলে তো সংস্কার হয়ে যাবে না। রামসাম যুদ্ধ মধু সংস্কার করে দিল আর দেশের লোক মানে নিলে এটা তো হবে না। বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আবারও পর্যালোচনার আহ্বান জানান নেতারা। তারা সাফ জানান, চাপিয়ে দেয়া কোনো কিছুই মেনে নেওয়া হবে না। আমরা সংস্কার কথা বলেছি, সেই সংস্কারটাকে আপনারা দেখেন না, পরীক্ষা নিরীক্ষা করেন, দেখি যদি খারাপ মনে হয় রাখবেন না, ভালো মনে রাখবেন। আবার ওনারা যেটা বলবে আমদানি করা কোনো জিনিস, ইম্পোর্ট করার জিনিস আমাদের চাপিয়ে দেবে, ওটাও ঠিক না। চাপিয়ে দেওয়া কোনো জিনিস বাংলাদেশের লোক কখনো মেনে নেয় নাই, মেনে নেবে না। পজিটিভ সংস্কার চাই, এমন কোনো সংস্কার নয় যেটা দেশের জনগণের বিপক্ষে যাবে। এমন কোনো সংস্কার নয় যেদিন কদিন পর আবার জনগণকে আবার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের সাথে আপোষ করবে বিএনপি, এমন কথা বলে একটি মহল দেশে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নীতি নির্ধারক। দেশে একটা বিভক্তি সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলে বেড়াচ্ছে এবং এদের কাজ হলো সময় বিক্রি করা, কি জানি বলে ভিউ বাড়ানো, টাকা কামানো। শফিকুল হক, ৭১, ঢাকা। দর্শক, চলতি মাসেই তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুরো মাস জুড়ে গরম থাকছে। রাজধানী সহ সারা দেশের আবহাওয়া পরিস্থিতির আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান।
হাবিব, এই মাসেই তো একটি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন, আর সার্বিক আবহাওয়ার পরিস্থিতি নিয়ে অধিদপ্তর কি জানাবেন আমাদের। লাবণী, আসলে ঘূর্ণিঝড়ের কথা এত সকালে বা এত আগে বলা খুবই কঠিন, কারণ আপনি জানেন যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বেশ কিছু বিষয় রয়েছে। সেটি হলো যে যদি আবহাওয়া অফিস বলছে যে বঙ্গোপসাগরে এই মাসে একটি 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে এবং সেই লঘুচাপটি নিম্নচাপেও রূপ নিতে পারে এবং সেটি সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। এটি আসলে বাংলাদেশের দিকে আসবে কি আসবে না সেটি আসলে বলা খুবই কঠিন, কারণ একটি ঘূর্ণিঝড় বিভিন্ন সময় যে তার মুভমেন্ট চেঞ্জ করে, তার গতিপথ চেঞ্জ করে, সেই বিষয়টির উপর নজর রাখার পরেই কিন্তু বলা যায় যে এটি আসলে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর বাংলাদেশে আসবে কি আসবে না। তবে ঘূর্ণিঝড় একটি হতে পারে এমনটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, তবে সেটির গতিপথ কী হবে সেটি যখন এটি সৃষ্টি হবে ঠিক তখন কিন্তু এই বিষয়টি বলা যাবে। যদিও আমরা যেটি জেনেছি যে আন্দামান যে দ্বীপপুঞ্জ ভারতে রয়েছে সেখানে বাতাসের একটি ঘূর্ণায়মান অবস্থা রয়েছে, সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিলেও সেটি বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটি এখন পর্যন্ত আসলে বলার সুযোগ নেই। এটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। কাজেই ঘূর্ণিঝড় নিয়ে আসলে এখন এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেটি আসলে এই মাসের 20 থেকে 22 তারিখের দিকে হয়তো বা এরকম একটি পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আপাতত এই সময় অর্থাৎ এই 8-10 দিন আপাতত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আতঙ্ক হওয়ার কারণ নেই বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তবে একটু বলে রাখি যে তাপমাত্রার বিষয়টি বঙ্গোপসাগর থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে সেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার কারণে তাপমাত্রাটা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া অফিস সেটি জানিয়েছে আমাদেরকে, কারণ জলীয় বাষ্প কম থাকলে আসলে তাপমাত্রাটা বেশি থাকে এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। আবহাওয়া অফিস যেটি বলছে যে ফেব্রুয়ারি-মার্চ মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই তুলনায় এপ্রিল মাসের যে আজকে 5 তারিখ সেই হিসাবে বৃষ্টিপাত কম এবং 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 তারিখ পরে বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তারা দেখছেন, তবে সেটিও তুলনামূলক কম। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আজকে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে 37 ডিগ্রি কিংবা তার বেশি হয়ে যেতে পারে তাপমাত্রা। এবং আরও একটি দুঃসংবাদ আবহাওয়ার ক্ষেত্রে যেটি আবহাওয়া অফিস বলছে যে এ মাসে 2 থেকে 4টি মৃদু এবং মাঝারি তাপপ্রবাহ সারা বাংলাদেশেই প্রবাহিত হবে। এছাড়া আরেকটি তীব্র তাপদাহ বা তাপপ্রবাহ কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে তীব্র গরমের মুখোমুখি পড়তে হবে বাংলাদেশের মানুষকে, কারণ আপনি জানেন যে গত বছর কিন্তু সারা বছরই ছিল উষ্ণতম বছর এবং গেল কয়েক বছর তুলনায় সবচেয়ে বেশি গরমের বছর ছিল গতবার। এবারও কিন্তু সেটি একেবারেই যে কম হবে সেটি নয়, গত বছরের মতোই এবার তাপমাত্রা সারা বাংলাদেশে প্রবাহিত হবে, কারণ এল নিনো এবং না নিনোর যে প্রভাব সেই প্রভাবের কারণে বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে আবহাওয়ার যে বাতাসের যে পরিবর্তন সেটির কারণে কিন্তু এই ধরনের যে গরম তীব্র অনুভব হওয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবছরও গরমের যে তীব্রতা সেটি বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। লাবণী। হাবিব, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে চলতি মাসেই তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, সেই সাথে পুরো মাস জুড়েই গরম থাকবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিব। সাহসিকতার জন্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীরা। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী সম্মাননা পেলেন বাংলাদেশের এসব নারী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রাপ্তিকে দেশের নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে দমন নিপীড়নের বিরুদ্ধে পুরুষদের পাশাপাশি রাজপথে প্রতিবাদ বিক্ষোভে নামেন নারী শিক্ষার্থীরা। স্বৈরাচার পতনে সেই আন্দোলনে শত বাধা পেরিয়ে জীবনের পরোয়া না করে দেশ জুড়ে প্রতিবাদে নামেন নারীরা। কলেজ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এই সাহসিকতা এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও স্বীকৃতি পেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেলেন উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডার্স অব বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন জুলাই নারীরা।
এমন স্বীকৃতি দেশের নারীদের এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন তারা। আমাদের জন্য এটা খুবই জরুরি ছিল যে ইন্টারন্যাশনাল মহলগুলো বাংলাদেশের আপরাইজিংকে একটা নতুন সম্ভাবনা হিসেবেই দেখবে। যে এই জুলাই কন্যা যে অ্যাওয়ার্ডটা আমেরিকা বা স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা পার্সু করা হচ্ছে, এটা আমরা খুবই পজিটিভলি দেখছি যে মূলত ওয়েস্টার্ন যে বলয় ব্লক, সেখান থেকে এই আপরাইজিংকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার একটা প্রচেষ্টা আছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা যখন দেখি যে অ্যাপ্রিসিয়েশনমূলক কোনো অ্যাওয়ার্ড আসে, সেটাকে আমরা পজিটিভলি দেখছি। এই ধরনের সম্মাননা মূলত আমাদের আগামী নারীদের, আগামীতে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নারীদের জন্য নতুন ধরনের একটি বার্তা হয়ে উঠবে। তবে এই স্বীকৃতি তখনই পরিপূর্ণতা পেত যদি ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র সমর্থন না জগত। মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি পররাষ্ট্রনীতির এখানে একটি দ্বৈত অবস্থান আমরা লক্ষ্য করতে পারি, যেখানে আমরা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, দমন পীড়নের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই একই জায়গায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের উপর অত্যাচারের বিরুদ্ধে মৌন ভূমিকা পালন করে এবং সেই অর্থে সক্রিয় ভূমিকা পালন করে না, এবং একই জায়গায় যখন ইসরায়েলি আগ্রাসন সংগঠিত হয়, সেই জায়গা থেকে আসলে আমাদের এই যে সম্মাননা, এই যে প্রাপ্তিটা, এটা আসলে পরিপূর্ণতা লাভ করে না, এবং এই জায়গা থেকে আসলে একটা নৈতিকতা সামনে চলে আসে। সেই জায়গা থেকে একজন জুলাই কন্যা হিসেবে আসলে এই পুরস্কারটিকে মনের অন্তঃস্থল থেকে আসলে সেইভাবে আসলে স্বাগতম করতে পারছি না। তারা বলছেন তাদের দেখানো পথে ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে এগিয়ে আসবে নারীরা, এবং এই পুরস্কার নারীদের সেই বার্তাই দিচ্ছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বাংলা নববর্ষের আগমনী বার্তা চারদিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার মুখোশ ও নানা রকম প্রতীক তৈরির ব্যস্ততা। এবারের শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হবে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা ও ফ্যাসিবাদ পতনের নানা প্রতীক। সবুজ মাহমুদের প্রতিবেদন। বসন্ত পেরিয়ে রুদ্র বৈশাখের আগমন বার্তা চারিদিকে। নতুন বছরের সূচনায় নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, আর সেই স্বপ্নকেই যেন রং তুলিতে সাজিয়ে তোলার কাজে ব্যস্ত এই শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির আমেজ, তবে থেমে নেই মঙ্গল শোভাযাত্রার আতুরঘর চারুকলার কর্মযজ্ঞ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে শোভাযাত্রার নানা রকম মুখোশ ও বর্ণিল নানা প্রতীক। আমাদের ক্যাম্পাসটা ৬ তারিখ খুলবে, তখন স্টুডেন্টরা আরও বেশি করে যুক্ত হবে। এখন আমরা শিক্ষকরা আপাতত কাজ করছি এবং শিক্ষার্থীরাও আছে। আমি এখান চারুকলা থেকে বেরিয়ে গেছি 10 বছর হয়ে গেছে, তো 10 বছর পরেও এই চারুকলার টানে, বৈশাখের টানে, প্রাণের টানে চলে আসি। আমরা আসলে এখানে আছি অ্যালামনাই যারা আছি সবাই মিলে, প্রেজেন্ট স্টুডেন্টরা এবং অ্যালামনাই এবং টিচাররা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা খুবই আনন্দপূর্ণ একটা এনভায়রনমেন্টে আমরা আসলে কাজ করছি। এবারের মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হবে আবহমান বাংলার ঐতিহ্য, সেই সাথে গণ অভ্যুত্থানের চেতনা। থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, আন্দোলনের শহীদ মুগ্ধ, জাতীয় ঐতিহ্যের প্রতীক ইলিশ আর শান্তির প্রতীক কবুতর। এই বছর নতুনভাবে আমরা আশাবাদী যে এইবার আমাদের মঙ্গল আসবে। আমরা কল্যাণের জন্য কাজ করি, বরাবরই শিল্পীরা যা করে থাকে। আমাদের কথা, আমাদের তুলিতে মুগ্ধর যে পানির বোতল, হ্যাঁ, ওই বোতলটা আমরা বানাবো, এবং হচ্ছে এখন যে চারটা করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে দৈত্যের মুখ, আর একটা হচ্ছে আপনার বাঘ, আমাদের ফোক মোটিভের বাঘ, আর আরেকটা হচ্ছে আপনার আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, আর আরেকটা হচ্ছে ফোক পাখি। শিক্ষকরা বলছেন সব বিতর্ককে পেছনে ফেলে অতীতের রীতি ও পরম্পরা মেনেই সম্পন্ন হবে এবারের শোভাযাত্রা। ইতিহাস, ঐতিহ্য এবং সমকাল, অর্থাৎ সমকালীন যে ২৪ গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই জিনিসগুলো আমাদের এই শোভাযাত্রায় কিভাবে আসলে কালারফুলভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, সেই চিন্তা থেকে আমরা নানান উদ্যোগ গ্রহণ করেছি। নতুন বাস্তবতায় নতুন রূপে আসছে মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষ মানেই শুধু আনন্দ নয়, ঐক্যের, প্রতিবাদের আর প্রাণের উৎসব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, আজ ঈদের ছুটির একদম শেষ দিন এবং এই শেষ দিনে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হোমায়রা সিদ্দিকা। আমরা আরও তথ্য জানতে যুক্ত হব তার সাথে।
হুমায়রা, ঈদের ছুটির শেষ দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় আজ কেমন দেখছেন? কি বলছেন আগত দর্শনার্থীরা? আর তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা অব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ কানিজ লাবণী। প্রতি বছর ঈদের আমেজকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। পরিবারকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে চলে আসেন। এই মুহূর্তে আমি আছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এখানে ঈদের ষষ্ঠ দিনেও অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কয়েকজন দর্শনার্থী, আমরা তাদের কাছে চলে যাব। তাদের কেমন লাগছে এই চিড়িয়াখানায় এসে? কেমন লাগছে আপনাদের চিড়িয়াখানায় এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু কেমন এনজয় করছে? খুব ভালো, বাচ্চাদের নিয়ে এখানে আর কি পশু পাখি দেখে খুব ভালো এনজয় করছে বাচ্চারা, খুব বেশি তারা বিনোদন পাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, খুব পরিবেশ ভালো, বাচ্চা কাচ্চারা খুব এনজয় করতেছে। ঈদে সবার আসা উচিত। কানিজ, আপনি শুনতে পেলেন যে সব বিশেষ করে ছোট ছোট শিশুরা বাবা মায়ের সাথে এসে দারুণ উপভোগ করছেন এবং এখন পর্যন্ত দর্শনার্থীরা বলছেন যে উৎসব মুখর পরিবেশ আছে এবং তারা খুব আনন্দ পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রাণী এবং পশু পাখি দেখে, এবং শিশুরাও অনেক আনন্দ করছেন এই চিড়িয়াখানায় এসে। এখানে আপনি ভিড় দেখতে পাচ্ছেন যে অনেকে আসছেন, অনেকে আবার এই বিনোদন কেন্দ্রগুলো ঘুরে আনন্দ করে চলে যাচ্ছেন। আমরা আরেকটু কথা বলবো, একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, বেশ মজা করেছি। কোনো ধরনের অব্যবস্থাপনা আপনাদের চোখে? না, আমাদের চোখে কোনো অবস্থা চোখে পড়ে নাই, তেমন আগের চেয়ে অনেক ভালো পরিবেশ। কানিজ, আপনি শুনতে পেলেন যে অব্যবস্থাপনার এখন পর্যন্ত ওনাদের চোখে পড়েনি এবং আগের থেকে ব্যবস্থাপনা অনেক ভালো আছে, সবাই অনেক উপভোগ করছেন। ঈদের ষষ্ঠীর দিনেও ভিড় দেখা যাচ্ছে। আগামীকালকে থেকে হয়তো ব্যস্ত নগরীতে যুক্ত তো ব্যস্ত হুমায়রা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী হুমায়রা ছিলেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। সেখান থেকে আজ ঈদের ছুটির শেষ দিনে দর্শনার্থীরা সেখানে এসে কি বলছেন, কিরকম দেখছেন, সেখানে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন 86 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত 287 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা 50,609 জন এবং আহত 1,15,063 জনে পৌঁছেছে। এই নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 18 মার্চ থেকে এই হামলা শুরু হয়। তখন থেকে প্রতিদিন অবরুদ্ধ উপত্যকায় অন্তত 100 ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে। UNRW এর প্রধান এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ লেবাননের সিজনে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডার, তার স্ত্রী এবং ছেলে নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। হাসান ফারহাত লেবাননে হামাসের পশ্চিম সেক্টরের কমান্ডার ছিলেন। ইসরায়েলি বাহিনীর দাবি, ফারহাত ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন এবং গেল বছরের ফেব্রুয়ারিতে উত্তর ইসরায়েলে রকেট হামলার জন্য দায়ী। এই হামলায় একটি পর্যবেক্ষণ পোস্টে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদিকে সিডনের এই অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অভিযোগ করেছেন, এই হামলা করে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করেছে তেল আবিব।
হু হু করে বাড়ছে হামজা চৌধুরীর জনপ্রিয়তা। বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর পর থেকে দেশে বিদেশে সমান তালে তাকে নিয়ে বেড়েছে মানুষের আগ্রহ উন্মাদনা। বাংলাদেশ তারকার খেলার প্রেমে তৈরি হচ্ছে বিশাল বিশাল ফ্যান বেজও। এর মধ্যে 10 লাখ ফলোয়ার ছাড়িয়ে গেছে তার নিজের ফেসবুক পেজে। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। কয়দিন আগেও হয়তো হামজা চৌধুরী নামে কেউ আছে সেটা অনেকেই জানতেন না, কিন্তু হঠাৎ রূপকথার মতো যেন বদলে গেল দেশের ফুটবল। এখন কেবল হামজার ফেসবুক পেজেই তাকে ফলো করেন 10 লাখ মানুষ। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা বাড়ে। বাংলাদেশের হয়ে খেলতে এসে এদেশের মানুষের প্রেমে পড়ে গেছেন হামজা চৌধুরী। এত অল্পতে তাকে মানুষ হৃদয়ে জায়গা দিবে তা হয়তো তিনি কল্পনাও করেননি। দেশের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ, তাতেই তৈরি হয়ে গেছে বিশাল ফ্যান বেজ। এখন রাত জেগে ছেলেটা দেখে হামজার খেলা, প্রতিনিয়ত পাখির চোখ রাখে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় খেলোয়াড় তার পেজে কি শেয়ার করলেন তা দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। অবশ্য সমর্থকদের এমন ভালোবাসায় হামজা নিজেও মুগ্ধ। তাই তো যেখানে আগে নিজের ফেসবুক পেজে কালে ভদ্রে মাসে দেখা যেত হাতে গোনা 2-1টি পোস্ট, সেখানে এখন হামজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেশ অ্যাক্টিভ। তাতে রিয়্যাক্ট কিংবা শেয়ারের সংখ্যাও চোখ ধাঁধানো। এরই মধ্যে হামজার ফেসবুক পেজ ফলোয়ার ছাড়িয়ে গেছে 10 লাখের মাইলস্টোন। এত দ্রুত বিশাল সমর্থক তাকে ফেসবুকে অনুসরণ করবে তা হয়তো ভাবতেও পারেননি তিনি। তাই তো 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে সমর্থকদের প্রতি হামজা জানিয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ফেসবুকে 10 লাখ সমর্থক হয়তো অনেক স্পোর্টসম্যানের কাছে বালুকণার মতো, কিন্তু 10 লাখ সমর্থক একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, ঘুণে ধরা ফুটবলটাকে যারা ফলো করতেন না এখন তারাই প্রেমে পড়েছেন হামজার, চোখ বুলাচ্ছেন লাল সবুজের ফুটবলে। এ তো আশীর্বাদই বটে। হাসান সজীব, একাত্তর। দর্শক, চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। একাত্তরের সাথেই থাকুন।